দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের পর আমি গত কয়েকদিনে অনেকগুলা ভিডিওতে আমি মৌলবাদী, উগ্রপন্থী, চরমপন্থী জঙ্গিদের ব্যাপক সমালোচনা করেছি, যার প্রেক্ষিতে গত ২৪ ঘন্টায় অসংখ্য জঙ্গি, মৌলবাদী, জিহাদি আমাকে এমন এমন থ্রেড দিয়েছে, এমন এমন অশ্লীল ভাষায়, যেগুলো আসলে বলতে লজ্জা লাগতেছে। ইসলাম ধর্মকে মৌলবাদী, জঙ্গি বানিয়েছে কারা? এই তথাকথিত জামাতের বাচ্চারা। ইসলাম একটা শান্তির ধর্ম, কিন্তু পুরো পৃথিবীতে ইসলাম ধর্ম অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পিতভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য ইসলামের অপব্যাখ্যা দাঁড় করিয়ে এই তথাকথিত মৌলবাদী, জঙ্গি, জিহাদিরা পুরো পৃথিবীটাকে অশান্ত করে ফেলেছে। আপনারা যারা ইসলাম ধর্মের অনুসারী, আপনাদের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। পৃথিবীতে যতগুলা জঙ্গি হামলা হচ্ছে, প্রত্যেকটা হামলায় ইসলাম ধর্মের মানুষরা কিন্তু জড়িত। একটা উদাহরণ দিতে পারবেন? পৃথিবীতে কোথাও জঙ্গি তৎপরতা হয়েছে, কোথাও জঙ্গি হামলা হয়েছে, সেখানে বিধর্মী কেউ আছে, সেখানে সনাতনী কেউ আছে, সেখানে ইহুদি কেউ আছে? কোথাও দেখাইতে পারবেন না। দু একটা উদাহরণ থাকতে পারে, বাট ব্যাপক অর্থে পৃথিবীর প্রত্যেকটা সংঘাত, পৃথিবীর প্রত্যেকটা টেররিস্ট অ্যাটাকে যারা সম্পৃক্ত থাকে, এদের অধিকাংশ ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান এবং বর্তমানে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই তথাকথিত ইসলামের লেবাসধারী জঙ্গিরা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বিশ্বের শান্তিটাকে বিনষ্ট করার জন্য। এদের মুখের ভাষা শুনলে লজ্জা লাগে একজন ইসলাম ধর্মের অনুসারী হিসাবে। এরা লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি পরে যে ধরনের ভাষা ব্যবহার করে, এগুলা ভাষা আমার মনে হয় না কোনো বিধর্মীরা কিংবা কোনো ইহুদিরা কিংবা সনাতনী কোনো ভাই বোনেরা তাদের স্বজাতীয় বা স্বগোত্রীয় কারোর সাথে ব্যবহার করে। এদের কথা বলা শুরুই হয় আপনার বা আমার মাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে। ব্যক্তিগতভাবে গালি দেওয়া যায়, কিন্তু গালির ধরন আছে। আমি নিজেও গালি দিই, কিন্তু সেই গালির মধ্যে নিশ্চয়ই কিছু ধরন থাকে। তো যাই হোক, তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার ছেড়ে গেছে তোদের হুমকিতে, পারলে আমার ছিঁড়ে নিস। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিক্ষোভ হয়েছে। শুভেন্দু অধিকারী, বিজেপির যে নেতা, তার নেতৃত্বে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে। দীপু হত্যার বিচার চাই, সুদখুর ইউনূসের দুগালে জুতা মারো তালে তালে, অসংখ্য স্লোগান আমি শুনলাম। এটা স্বাভাবিকভাবেই সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা একটা কর্মসূচি দিয়েছে। তারা হয়তোবা ভারতে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে গিয়েছিল, প্রতিবাদ জানিয়েছে। এর প্রেক্ষিতে সুদখুর ইউনূস ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। এটা দেখার পর বাংলাদেশের বিহারি পল্লীতে সে কি উৎসব! মনে হচ্ছে তারা যক্ষের ধন হাতে পেয়েছে, মনে হচ্ছে তারা ভারতের সাথে বিশাল একটা যুদ্ধের মাধ্যমে জয়ী হয়েছে। ভাবটা দেখে এমন মনে হচ্ছে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল, ভারতীয়রা বাংলাদেশে না আসলে তাদের অনেক ক্ষতি হবে, ভারতীয়রা বাংলাদেশে না আসলে ভারতের যাওয়ার আর কোথাও কোনো জায়গা নাই, এরকম মনে হচ্ছে তাদের ভাবটা দেখে। কিন্তু প্রকৃত অর্থে ভারতের কোনো সাধারণ নাগরিকরাই চায় না বাংলাদেশে যাইতে। ভারতের সাধারণ মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তারা খুব করে চাচ্ছে এই মৌলবাদী, জিহাদি, জঙ্গি তৎপর, জঙ্গিদের পৃষ্ঠপোষকতাকারী এই উগ্রপন্থী, চরমপন্থী সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে। কারণ এই মুহূর্তে বাংলাদেশ ভারতের জন্য কোনোভাবেই নিরাপদ না। একটা গল্প বলি আপনাদেরকে। আপনারা অনেকে জানেন, ইউক্রেন একটা শান্তি সমৃদ্ধির দেশ ছিল। বাংলাদেশের থেকে কম করে হলেও প্রায় 30 গুণ সুখী, সমৃদ্ধশালী এবং উন্নত দেশ ছিল ইউক্রেন। খাদ্য শস্য ভাণ্ডার স্বয়ংসম্পূর্ণ ছিল, তাদের দেশের মানুষ ভদ্র মানুষ ছিল। কিন্তু সেই ডিপ স্টেট, ইউক্রেনে একটা নির্বাচিত সরকার ছিল, সেটাকে ডিপ স্টেট তাদের পরিকল্পনার মধ্য দিয়ে কালার রেভলিউশন ঘটিয়ে সেই সরকারকে ফেলে দিল। সেই সরকার ছিল রাশিয়াপন্থী। এরপর মার্কিনপন্থী একজন ক্লাউনকে, জেলেনস্কিকে বসানো হলো। এরপর বসিয়ে ক্রমাগত রাশিয়াকে উৎপাত শুরু করলো, রাশিয়াকে উস্কানি দিয়ে শুরু করলো। একটা সময় রাশিয়া বাধ্য হয়েছে। ইউক্রেনে রাশিয়া কিন্তু ইচ্ছাকৃতভাবে আক্রমণ করেনি, জেলেনস্কি আক্রমণ করতে বাধ্য করেছে, প্রতিনিয়ত উস্কানি দিয়েছে। তাদের প্রভু, মানে জেলেনস্কির প্রভু মার্কিন ডিপ স্টেট কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় ভ্লাদিমির পুতিনকে ক্রমাগত উস্কানি দিয়েছে। এবং একটা পর্যায়ে তাদের আঞ্চলিক নিরাপত্তা যখন বিঘ্নিত হবার উপক্রম হয়েছিল, অর্থাৎ রাশিয়ার, ঠিক সেই সময় রাশিয়া বাধ্য হয়ে ইউক্রেনে হামলা চালায়। ফলশ্রুতিতে কি হয়েছে? ইউক্রেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা প্রজন্ম শেষ, অর্থনীতি শেষ, দেশটা এখন ধ্বংসস্তূপ, মানুষ চাকরিহারা, গৃহহারা, খাদ্যের জন্য হাহাকার চলতেছে। চোখের সামনে একটা দেশ শেষ। কিন্তু এখান থেকে কি শিক্ষা নিল বাঙালি? বাঙালি কোনো শিক্ষা নিয়েছে?
বাংলাদেশের মানুষ কি বুঝতে পারছে বাংলাদেশের ভবিষ্যতে কি অপেক্ষা করছে? সেভেন সিস্টার্স দখল করবেন, দূতাবাস বন্ধ করবেন, উস্কানি দেবেন, আর ভারত কি চেয়ে চেয়ে দেখবে সব সময় সারাক্ষণের জন্য? ভারত যেই সহনশীলতার পরিচয় দিয়েছে গত 15 মাসে, এই সহনশীলতা চীনের সাথে যদি বাংলাদেশের সীমান্ত থাকতো, চীন দেখাতো না, চীন আরো আগে আক্রমণ করে বসতো। ভারত শুধুমাত্র এই দেশটাকে স্বাধীনতার সময় সহায়তা করেছিল। এই দেশের প্রতি একটা ভালোবাসা, আবেগ তাদের আছে, এবং ভারতীয় নাগরিকরা বাংলাদেশের মানুষকে প্রচন্ড ভালোবাসে। বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে তারা সহায়তা করেছিল, খাদ্যের যোগান দিয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়। ভারতের 18,000 সৈন্য আত্মাহুতি দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। সেই আবেগের জায়গা থেকে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে ভারত এখনো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। তার মানে কি ভারত সবসময় চুপ থাকবে? এটা মনে হয় আপনাদের? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো, পৃথিবীতে বাংলাদেশের এমন কোনো মিত্র রাষ্ট্র আছে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে? একটা মিত্র দেখাতে পারবেন? উইদাউট পাকিস্তান। পাকিস্তানের নিজের মাজা ভাঙা, সে লড়াই করবে না, সে ভারতের সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়ে তারা সেখানে বসে বসে মজা লুটবে। এটাই পাকিস্তান, আর কিচ্ছু করবে না, কোনো সহায়তা করবে না। এখন সহায়তাটুকু করছে এটা যুদ্ধ লাগানোর জন্য। যুদ্ধ শুরু হয়ে গেলে কোনো সহায়তা করবে না। আর বাংলাদেশ কতক্ষণ টিকতে পারবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 7 দিন, 15 দিন, 1 মাস, এরপর পারবে? কখনোই পারবে না। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র, তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র যদি সামরিক সক্ষমতার দিক থেকে পরাশক্তি হয়, তখন সেই রাষ্ট্রের সাথে আপনাকে স্বাভাবিকভাবেই ছোট রাষ্ট্র হিসাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই চলতে হবে। তাদেরকে উস্কানি দেওয়া যাবে না, তাদেরকে চুলকানো যাবে না, তাদেরকে খুঁচানো যাবে না। খুঁচাইলে সেটার পাল্টা রিয়াকশন যদি দেয়, তখন আপনি যে নিতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। অন্যথায় স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করা পসিবল না। এই স্বাভাবিক সহজ সত্যটুকু বাংলাদেশের সরকার, বাংলাদেশের মৌলবাদী উগ্রপন্থী জঙ্গিরা বুঝতে চাচ্ছে না। ভারত বিরোধিতার কারণ কি? ভারত পরাশক্তি, ভারতীয় আধিপত্যবাদ, এটা কি ভারত বিরোধিতার কারণ? কখনোই না। ভারত বিরোধিতার একমাত্র কারণ হলো হিন্দু, কারণ ভারতীয়রা হিন্দু। পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি কি বাংলাদেশে নিপীড়ন চালাচ্ছে না? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে পশ্চিমারা নিয়ন্ত্রণ নিয়েছে না? কই পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে শুনেছেন বাংলাদেশের তৌহিদি জনতা, মৌলবাদী জঙ্গি, এই বাঙ্গু বাচ্চাদেরকে? কখনোই বলবে না, কারণ তারা তো হিন্দু না, তারা ইহুদি। ইহুদিদের ওইটা চুষতে অনেক মজা। কিন্তু প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত, যারা কিনা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, সেই দেশের সাথে সম্পর্ক রাখতে এদের সমস্যা, কারণ তারা হিন্দু। এদের সমস্যা ভারত বিরোধিতায় না, এদের সমস্যা হিন্দু বিরোধিতা। এবং সে কারণেই তারা প্রতিনিয়ত দীপুচন্দ্র দাসের মতো অসংখ্য সনাতনী ভাই বোনদেরকে হত্যা করার চেষ্টা করছে। অদূর ভবিষ্যতেও তারা এটা ক্রমাগত করে যাবে। এটাই তাদের উদ্দেশ্য, শুধুমাত্র হিন্দু বিরোধিতা, অন্য কোনো কিচ্ছু না। ভারত কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে হিন্দু বিরোধিতা, হিন্দু দমন। মুখে মুখে কথা বলা অনেক সহজ, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা অনেক কঠিন। রাষ্ট্র চালাতে প্রয়োজন বাস্তবতা, পাশাপাশি কূটনীতি, যেটার কোনোটাই সুদখুরি ইউনূসের মধ্যে নাই। আছে শুধু চক্রান্ত, আছে শুধু প্রতিহিংসা, এগুলা ছাড়া ইউনূসের মধ্যে আর কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। আমি এই 15 মাসে দেখতে পাইনি। ইউক্রেনের ধ্বংস যদি আপনাদেরকে না শেখায় কিছু, বাঙালিদেরকে বলতেছি, তাহলে আর কোনোদিন কোনো জাতি কোনো উদাহরণ আপনাদেরকে কিছু শেখাতে পারবে না। কূটনীতির এই নির্মম খেলায় হয়তোবা বাংলাদেশ একটা সময় বিলীন হয়ে যাবে, আমার মনে হচ্ছে। কারণ বাংলাদেশ এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে ভেঙে যাবে। বাংলাদেশ তার ভূখণ্ড হারিয়ে ফেলবে, সত্যি সত্যি বলতেছি, হারিয়ে ফেলবে। সুদখোর ইউনূস পুলা নিজের স্বার্থের জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংস করে দিল। এ রাষ্ট্রের প্রত্যেকটা প্রজন্মকে ধ্বংস করে দিল। অদূর ভবিষ্যতে যে প্রজন্মগুলো এই রাষ্ট্রে আসবে, সমসাময়িক যে প্রজন্মটা ছিল জেনজি, শেষ করে দিয়েছে। এই প্রজন্মের মধ্যে শিক্ষা দীক্ষার কোনো কিছু নাই, আছে শুধু উগ্রতা, ভণ্ডামি, নোংরামি, অশ্লীলতা, এগুলাই। এর বাইরে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে, এসব কিচ্ছু নাই। সুদখোর ইউনূস এই জেনারেশনের মধ্য থেকে যে প্রবণতাটা ছিল, শিক্ষার প্রবণতা, এটাকে পুরোপুরি নির্মূল করে ফেলেছে। এই ক্ষেত্রে ডিপ স্টেট, আইএসআই, সুদখোর ইউনূস এবং জামাতের বুলারা পুরোপুরি সফল। চোখের সামনে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল, অথচ আমরা কিচ্ছু করতে পারলাম না। এই লজ্জা, এই ব্যর্থতা আজীবন বয়ে বেড়াতে হবে আমাদেরকে। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমাদেরকে এই লজ্জা আজীবন ভর বয়ে বেড়াতে হবে। জাতীয় নাগরিক পার্টির যে নেত্রী তাসনিম জারা, সেক্স বিশেষজ্ঞ তাসনিম জারা, একটা নতুন ফোন দিয়ে এটেছে। তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে, তারা ভাবে তারা সবকিছু বুঝে। বাংলাদেশের মানুষ সব অবুঝ, আমরা কিছুই বুঝি না। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে সে সাধারণ মানুষের থেকে সাহায্য চেয়ে
বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং দেখতে পেলাম সর্বশেষ স্ট্যাটাস অনুযায়ী 5.5 ঘন্টায় প্রায় 5 লক্ষের মতো টাকা পেয়ে গেছে তার বিভিন্ন অ্যাকাউন্টে। তাসনিম জারা গত 15 মাস থেকে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট, চুরিচামারি করেছে রাষ্ট্র থেকে, এখন নতুন করে নির্বাচনের জন্য টাকা প্রয়োজন হচ্ছে। এগুলা কোনো টাকা প্রয়োজন না, এইসব টাকা কোনো বিষয় না। বিষয় হচ্ছে কালো টাকাগুলাকে সাদা করতে হবে। অবৈধ উপায়ে টেন্ডারবাজি করে, নিয়োগ বাণিজ্য করে যে অর্থ উপার্জন করেছে গত 15 মাসে, এই টাকাগুলাকে বৈধ করা, এই টাকাগুলাকে হোয়াইট করার জন্য এখন এই নতুন ফান্ডিং এর একটা নাটক শুরু করেছে। এই নতুন ফান্ডিং এ নতুন নতুন নাটক দেখাবে, নতুন নতুন হিসাবের সমীকরণ সামনে নিয়ে এসে তার যে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ, অর্থ, সেগুলার বৈধতা দেওয়ার জন্য এই কাজগুলা করতেছে। এই মেয়েগুলা এত শেয়ান, তারা মনে করে তাদের থেকে বুদ্ধিমান বাংলাদেশের মানুষ কেউ নাই। তোরা যে লুটপাট করেছিস, তোদের কয়েকটা প্রজন্ম বসে খেলেও শেষ করতে পারবে না, অথচ নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে টাকা প্রার্থনা করতেছে। কি একটা অবস্থা! ভিক্ষা করতেছে, মানে ভিক্ষা করে সাধারণ মানুষের একটা সিম্পেথি নেবে, পাশাপাশি কালো টাকাগুলা সাদা হবে, মানে এক ঢিলে দুই পাখি মারতেছে। এই বাচ্চাদেরকে টাকা কেউ দিচ্ছে কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এরা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নিজেদের টাকা নিজেরাই পাঠাবে, সেখানে পাঠিয়ে সেগুলাকে বলবে যে আমরা ফান্ডিং পেয়েছি, আমরা ডোনেশন পেয়েছি, এবং সেটা তাদের যে কালো টাকাগুলো আছে একটা বিশাল অঙ্ক দাঁড় করে সেগুলোকে বৈধ করবে। এটাই আপনারা দেখবেন, এই ধরনের সংবাদ আপনারা পাবেন। ওদের ভবিষ্যতে তো সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের পর দেখবেন এরা কত কালো টাকা কামিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই 6,500 কোটি টাকার মালিক, শুনলাম গতকাল গোয়েন্দা তথ্য। ভাবতে পারেন গত 15 মাসে 6,500 কোটি টাকার মালিক হয়েছে এই টুকাই বাচ্চা। বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, যদি রক্ষা পেতে চান, যদি দেশটাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসেন, যদি দেশটাকে বাঁচাতে চান, তবে এখনোই সময় রুখে দাঁড়ানোর, এখনোই সময় ঘুরে দাঁড়ানোর, এখনোই সময় সুদখুর ইউনূসকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেবার। অন্যথায় এই বাংলাদেশ আর বাংলাদেশ রইবে না। লালনের একটা গান মনে পড়তেছে, সময় গেলে সাধন হবে না। ধন্যবাদ।